সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে আইসিসিতে একটি মামলা দায়ের করা হয়েছে। সেটা হয়েছে যে এই যে 5ই আগস্ট, জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পরবর্তীতে আওয়ামী লীগ নেতাদের যে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে মব জাস্টিস করে, সেগুলোর উপরে ভিত্তি করে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা মানবতার বিরোধী অপরাধ বলে গণ্য করে একজন ব্রিটিশ আইনজীবী সে এই হেগে আজকে মামলাটা করেছে। এটা একটা বাংলাদেশের রাজনীতি নতুন মোড়, এবং আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি এখন বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা নিয়ে পদক্ষেপের চিন্তা করছে। লন্ডনের এক শীর্ষ আইনজীবী সরাসরি হেগে গিয়ে দাখিল করেছেন একটি আর্টিকেল 15 কমিউনিকেশন, যেখানে বলা হয়েছে 2024 সালের জুলাই থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে চালানো প্রতিশোধমূলক সহিংসতা, হত্যাকাণ্ড, নির্যাতন সবাই মানবতা বিরোধী অপরাধের শামিল। এই অভিযোগের পিছনে কি প্রমাণ, কারা দায়ী, আর এই আন্তর্জাতিক পরিণতি কি হতে পারে, চলুন আজকে এই বিশ্লেষণটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। আমরা প্রথমে একটু আওয়ামী লীগ নেতা শমা রেজাউল এটা নিয়ে কি বলতে চাচ্ছেন আমরা একটু তার কথাটা শুনি, তারপরে আমরা আবার ফিরে আসবো অন্যান্য বিশ্লেষণে। তো আমরা একটু ওনার কথাটা প্রথমে শুনি, কি বলতে চাচ্ছেন উনি। বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আওয়ামী লীগের পক্ষে আবেদন করা হয়েছে। আর্টিকেল 15 যে কমিউনিকেশনস বলতে যেটা বোঝায়, সে আবেদন করেছেন বিশ্ববিখ্যাত ল চেম্বার, ডাউট স্ট্রিট ল চেম্বারের পক্ষ থেকে কেসি স্টিভেন পাওয়েলস এই আবেদন করেছেন। সেই আবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে একটি গণতান্ত্রিক সরকারকে মেটিকুলাস ডিজাইনে সহিংস আন্দোলনের মধ্য থেকে উচ্ছেদ করা এবং 2024 সালের জুলাই অগস্টে নির্বিচারে বর্বরোচিতভাবে কিভাবে লীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাদের হত্যা করা হয়, কিভাবে নাশকতা, নৈরাজ্য, বর্বরতা চালানো হয় সেগুলি। এখন উল্লেখ করা হয়েছে কিভাবে অপারেশন ডেভিল হার্টের নামে বিপুল সংখ্যক মানুষদের গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। আরও উল্লেখ করা হয়েছে গ্রেপ্তার করার পর কাস্টডিতে বিপুল পরিমাণ মানুষদের কিভাবে হত্যা করা হয়েছে, এবং হত্যাকাণ্ডের সঙ্গে, নৈরাজ্যের সঙ্গে, বর্বরতার সঙ্গে যারা জড়িত তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য ইনডেমনিটি দেওয়ার যে নোটিশ জারি করা হয়েছে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে, সেই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিভিন্ন মিডিয়া পত্রিকাতে কিন্তু ফলাও করে প্রচারিত হচ্ছে, বিশ্ব মিডিয়াতে ফলাও করে প্রচারিত হচ্ছে। এখানে মুক্তিবার্তাতে আমরা একটা নিউজ দেখতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্টদের উপরে মানবতা বিরোধী অপরাধ, আইসিসি তদন্তের আহ্বান। বাংলাদেশে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সহিংসতাকে মানবতা অপরাধ হিসেবে চিহ্নিত করে আইসিসি তদন্তের দাবি দিয়েছে লন্ডন ভিত্তিক আইনজীবী দল। আমরা এই বিশ্লেষণে আসবো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেগুলো এসেছে। আজকের কণ্ঠ এখানে তারা একটা ফিচার করেছে, আর্টিকেল 15 অভিযোগ দাখিল, খুন, নৃশংসতা, কারাবন্দী, নির্যাতন অভিযোগে ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা। এভাবে নানান জায়গাতে আসলে খবর এসছে। বাংলা আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগ সংশ্লিষ্টদের হত্যার ঘটনায় তদন্তের দাবি। তার মানে এই যে একটা আন্তর্জাতিক ভাবে একটা দাবি শুরু হয়ে গেল, এবং এটা আইনানুগ ভাবে কিন্তু এটা এখন একটা পলিসিতে চলে আসলো। তো আমরা এটার বিশ্লেষণে যদি যাই, বিশ্লেষণে গেলে আসলে দেখা যাবে যে আমরা এখানে কি পাচ্ছি, সেই বিশ্লেষণগুলো একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। এর ফলে যে ঘটনাগুলো ঘটবে, যে 2000 বিষয়গুলো সামনে আসছে, সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে জানাচ্ছি। 2024 সালের জুলাই বাংলাদেশ শুরু হয় এক নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা। আপনারা জানেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রতিশোধ, দমননীতি, গুম, হত্যার ঝড়। এ সময় বাংলা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্ত অসংখ্য নেতাকর্মী নির্যাতন, হামলা এবং হত্যার শিকার হন। মানবাধিকার সংস্থাগুলো পরিসংখ্যান অনুযায়ী মাত্র 3 মাসে 600-এর বেশি আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হন, এবং অনেককে জনতা প্রকাশ্যে পিটিয়ে মারে। এই যে ঘটনাগুলো, সেগুলো আবার উঠে আসছে সব জায়গাতে, এই অভিযোগে তুলে আসছে। আবার অনেককে রাষ্ট্রবিরোধী অভিযোগে কারাগারে নেওয়া হয়, যেখানে পরবর্তীতে মৃত্যুর খবর আসে। হার্ট অ্যাটাকে নামে মারা গেছে, তাদেরকে নির্যাতন করে মারা হয়েছে, কিন্তু তাদেরকে বলা হয়েছে হার্ট অ্যাটাকে মারা হয়েছে। এরপর ফেব্রুয়ারি 2025-এ যেগুলো আসছে আর কি, অন্তর্বর্তী সরকার চালু করে একটা অপারেশন ডেভিল হ্যান্ড, যার লক্ষ্য ছিল, এই ডেভিল হ্যান্ডের কাহিনী আপনারা জানেন, যে ডাকাতি করতে গেছে এই যে এনসিপির গুন্ডারা, লুটেরা ডাকাতি করতে গিয়েছিল আওয়ামী লীগ এক নেতার বাড়িতে। সেখানে ডাকাতদের ধরে জনগণ যখন ধোলাই দিয়েছে, রাম ধোলাই দিয়েছে, গণপিটানি দিয়েছে, তখন কেন গণপিটানি দেওয়া হলো, কেন ডাকাতকে ধরলো, সেই কারণে কিন্তু সরকার একটা অভিযান শুরু করে ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ নেতা কর্মীদের
দমন করার জন্য। এই তখনকার এই ডেভিল হান্টের লক্ষ্যটাই ছিল কিন্তু যে আওয়ামী লীগকে দমন করা। মাত্র 12 দিনে তারা প্রায় 18,000 মানুষকে গ্রেপ্তার করে। এর মধ্যে ছিল রাজনীতিবিদ, সাংবাদিক, বিচারক, শিল্পী, এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষকও। চিন্তা করেন মানে ফ্যাসিজমের কোন পর্যায়ে চলে গেছে। হিটলারও আমার মনে হয় যে এত ছিল না, যেটা এই পিচাস ইউনুস, আমি ওনাকে পিচাস বলতে চাই, ওকে পিচাস ইউনুস বলি, কারণ যেভাবে বয়স নেই। এই আপনি জানেন এই যে একজন ইউটিউবার অল্প বয়সী সাব্বির, তাকে আজকে কত মাস ধরে জেলখানে আটক করে রাখা হয়েছে, তার মুক্তি দিচ্ছে না। একটা যা মামলা মুক্তি হলে আরেকটা মামলা দিয়ে আটকে দিচ্ছে। এভাবে তারা নানান ভাবে মানুষকে হয়রানি এবং জেলে বন্দি করে জামিন দিচ্ছে না। এখন বিষয়টা হলো কি, কিন্তু এরপরে বিস্ময়কর সিদ্ধান্ত যে অন্তর্বর্তী সরকার জারি করে একটা দায় মুক্তি আদেশ। মানে এতগুলো মানুষ হত্যা করার পরও যে 5 আগস্ট থেকে 8 আগস্টে এই সময় মানুষ হত্যা করে যে ইন্ডেমিনিটি দেওয়া হলো, সেই ইন্ডেমিনিটি কি বলা হয়েছে যে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত ছাত্র নাগরিকদের কোনো কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। মানে এই যে 3200 পুলিশ মারলো, এতগুলো পুলিশ পিটিয়ে মারলো, পুড়িয়ে মারলো, এই হত্যাকাণ্ড কারা করেছে তাদের বিরুদ্ধে বিচার করা যাবে না। এটা তো অবশ্যই মানবতা বিরোধী অপরাধ এবং আইনের লঙ্ঘন। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, সেখানে কোনোদিন শান্তি আসবে না। অর্থাৎ প্রতিশোধমূলক সহিংসতায় যেসব মানুষ মারা গেলেন তাদের হত্যাকারী এখন আইনের বাইরে। কি মজা না? এই প্রেক্ষাপটের সামনে আসে লন্ডন ডাউটি স্ট্রিটের চেম্বার অফ ব্যারিস্টার স্টিফেন পাউস কেসি। তিনি হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রসিকিউটরের কাছে একটি আর্টিকেল 15 কমিউনিকেশন দাখিল করেন, যা মূলত আদালতের কাছে তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরুর একটা আবেদন। এই আবেদনের যেটা বলা হয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষকে লক্ষ্য করে যে হত্যাকাণ্ড, নির্যাতন এবং কারাবন্দীকরণ করা হয়েছে তা রোম স্ট্যাটিউট অনুযায়ী স্পষ্ট মানবতা বিরোধী অপরাধ। আবেদনপত্রে সংযুক্ত হয়েছে প্রায় 100 পৃষ্ঠার সাক্ষ্য, ভিডিও ফুটেজ এবং ছবি সহ প্রমাণাদি। এর মধ্যে আছে গণপিটুনিতে নিহত আওয়ামী লীগের নেতাদের ভিডিও, কারাগারে নির্যাতনের চিহ্ন সহ মরদেহের ছবি এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সাক্ষ্য। স্টিফেন পাউসি কেসির বক্তব্যে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিচার ব্যবস্থা এতটাই রাজনৈতিকভাবে প্রভাবিত যে নিরপেক্ষ তদন্তের কোনো বাস্তব সম্ভাবনাই নেই, অপরাধী দায় মুক্তি ভোগ করছে। এটা তো স্বাভাবিক, এটা তো আমরা দেখছি। আমরা বাংলাদেশের জনগণ কিন্তু গত 5 আগস্ট থেকে আজকে 15 মাস এই সাফারিংস এর ভিতরে আছি, যেখানে জীবনের নিরাপত্তা নাই, একজন আরেকজনকে কারণে অকারণে খুন করে ফেলছে, কুপিয়ে চাপাতি দিয়ে, যেগুলো আমরা 90 সালের আগে দেখেছি, সেরকম মানুষকে যখন তখন কুপিয়ে মেরে ফেলা হচ্ছে। এইসব বিষয় নিয়ে এখন প্রশ্ন উঠছে যে এই অভিযোগ কি সত্যি আসলে মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে। যদি এটা প্রশ্ন আসে, তাহলে রোম স্ট্যাটিউট অনুযায়ী আমরা বলতে পারি মানবতা বিরোধী অপরাধ বলতে যা বোঝায় রাষ্ট্র বা রাজনৈতিক সংগঠনের পক্ষে পরিচালিত বিস্তৃত এবং পরিকল্পিত হত্যাকাণ্ড, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং সাধারণ নাগরিকদের আক্রমণ। অর্থাৎ যদি সহিংসতা শুধুমাত্র ব্যক্তিগত এবং দলীয় পরিষদ না হয়ে থাকে, রাষ্ট্রীয় সংগঠিত উদ্যোগে সংগঠিত হয়, তাহলে আইসিসি এর এখতিয়ার প্রযোজ্য। এখন যেহেতু অভিযোগ বলা হয়েছে অন্তর্বর্তী প্রশাসন নিজেই এসব ঘটনার দায় মুক্তি দিয়েছে, তাহলে তার সরাসরি স্টেট স্যাংশনিয়েট ক্রাইম, অর্থাৎ রাষ্ট্র অনুমোদিত অপরাধের আওতায় পড়বে। দর্শক মনে রাখবেন, রাষ্ট্র অনুমোদিত অপরাধের আওতায় পড়বে, অপরাধ করেছে এবং এটা নির্দ্বিধাভাবে প্রমাণিত হবে। যখন আপনি দায় মুক্তি দিয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট দিয়েছেন, তার মানে এই অপরাধটা সংঘটিত হয়েছে। এ কারণেই এই যোগাযোগ আইসিসি প্রসিকিউশনের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আর্টিকেল 15 যোগাযোগে যে তথ্যগুলো সংগৃহীত হয়েছে তা সত্যি ভয়াবহ। প্রথমত, হত্যাকাণ্ড 600 জনের বেশি আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু নথিভুক্ত, তাদের মধ্যে 45 জনের মৃত্যু হয়েছে হেফাজতে, অনেকের দেহে ছিল নির্যাতনের দাগ। দ্বিতীয়ত, গণগ্রেপ্তার 18,000 গ্রেপ্তারের মধ্যে রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষই না, বরং বিচারক, আইনজীবী, এমনকি গায়ক, অভিনেতাও। তৃতীয়ত, গণমাধ্যম দমন, বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বন্ধ করা আর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গণগ্রেপ্তার অব্যাহত রয়েছে। চতুর্থ, দায় মুক্তির আদেশ, এটি এক প্রকার ব্ল্যাঙ্কেট ইন্ডেমনিটি, যেখানে অপরাধীদের বিরুদ্ধে মামলা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এই 4টি উপাদান মিলে প্রমাণ করে বাংলাদেশ সহিংসতা কেবল রাজনৈতিক ছিল না, বরং সংগঠিত এবং রাষ্ট্রীয় আশ্রয়ে পরিচালিত। তাহলে আইসিসি এবং বাংলাদেশের আইনি সম্পর্ক যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের 2010 সালের 23 মার্চ রোম ইনস্টিটিউট অনুসমর্থন করে। এর ফলে 1 জুন 2010 থেকে আইসিসি বিধান বাংলাদেশে কার্যকর হয়। অর্থাৎ যদি কোনো অপরাধ বাংলাদেশে সংগঠিত হয় এবং তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে প্রমাণিত হয়, তাহলে আইসিসি সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। আইসিসি এর কমপ্লিমেন্টারি একটা প্রিন্সিপাল আছে, সেটা অনুযায়ী যদি আমি বলি, তাহলে যদি দেশীয় আদালতে ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়, তবে আন্তর্জাতিক আদালত তদন্ত শুরু করতে পারে বা তদন্ত করতে পারে। এটা কিন্তু এই রুলসের ভিতরে আবে।
এখন যেহেতু এই অভিযোগে বলা হয়েছে দেশীয়ভাবে বিচার সম্ভব নয়, কারণ রাষ্ট্র নিজেই দায় মুক্তি দিয়েছে, তাহলে আইসিসি এখন সেই তদন্ত শুরু করার কিন্তু পূর্ণ এখতিয়ার রাখে। তার মানে আইসিসি কিন্তু এটা ক্ষমতা প্রাপ্ত যে যেহেতু দেশে বিচার হচ্ছে না সেহেতু আইসিসি বিচার করতে পারবে। তাহলে আমরা আন্তর্জাতিক এটার প্রতিক্রিয়াতে আমরা কি পাই সেটা যদি আমরা বিশ্লেষণ করি, এই অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক মানবাধিকার আলোড়ন তৈরি হয়েছে। ব্রিটিশ হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপ বলেছে বাংলাদেশের রাজনৈতিক সংসদে এখন আন্তর্জাতিক নজরদারি পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে নেদারল্যান্ডসে তা হেগে আইসিসি সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন আর্টিকেল 50 কমিউনিকেশন গ্রহণ করা হয়েছে এবং এটি বর্তমানে প্রসিকিউটর অফিসে প্রাথমিক পর্যালোচনা চলেছে। বিশ্লেষণা বলছে যদি এই মামলা প্রাথমিক পর্যায়ে পর্যালোচনা পেরিয়ে যায় তাহলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া যেখানে প্রতিশোধমূলক অপরাধের জন্য দায়ীদের নাম উঠে আসতে পারে। এমনকি জাতিসংঘের কিছু বিশেষ প্রতিবেদনও বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাদের ভাষায় বিচারহীনতা, রাজনৈতিক প্রতিহিংসা এবং এই দুই মিলে মানবতাবিরোধী অপরাধের জন্ম দেয়। স্টিভেন পাউসি-কেসি তার আবেদনে লিখেছেন এবং সে ন্যায় বিচারের আহ্বান করছে এটা এবং রাজনৈতিক বার্তাও দিয়েছে রাজনৈতিক পরিবর্তনের সময় প্রতিশোধমূলক অপরাধ বন্ধ করা আন্তর্জাতিক ন্যায় বিচারের অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে ঘটছে তা মানবতার জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি আরো বলেন এই অপরাধগুলো শুধু আওয়ামী লীগ বা কোনো দলকে কেন্দ্র করে নয়, বরং এটি বাংলাদেশের মানবিক মর্যাদার উপর আঘাত। বাংলাদেশের বিচারপতি এবং আইনি মহল বলছে যদি আইসিসি তদন্ত শুরু করে এটি হবে বাংলাদেশের আন্তর্জাতিক বিচার ব্যবস্থার জন্য একটি ওয়েক আপ কল। এতে দেখা যাবে দেশীয় আদালতে কতটা কার্যকর ন্যায় বিচার দিতে সক্ষম। এটা কিন্তু বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেটাও কিন্তু আসলের বিচার দিচ্ছে কিনা সেটা কিন্তু ফুটে উঠবে। তার মানে এটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে সম্ভাব্য পরিণতি এবং বিশ্লেষণ যদি আমরা করি তাহলে দেখা যাবে যে এই যদি আইসিসি অভিযোগ গ্রহণ করে তাহলে প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সংগঠিত হবে। প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক তদন্ত, প্রাইমারি এক্সামিনেশন, যেখানে প্রমাণ যাচাই করা হবে এবং এর পূর্ণাঙ্গ দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ তদন্ত, ফুল ইনভেস্টিগেশন, যেখানে সাক্ষ্য, নথি, ভিডিও, ফরেনসিক প্রমাণ সহ সংগ্রহ করা হবে। দ্বিতীয় ধাপে যে আদালত ওয়ারেন্ট জারি করতে পারে যদি তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ পাওয়া যায়। এটি হবে বাংলাদেশের সংগঠিত রাজনৈতিক সহিংসতা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আদালতের ইতিহাসে একটি নজির স্থাপন হবে। তবে রাজনৈতিক প্রভাবও বড় হতে পারে, যেহেতু এতে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে, তাই আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক চাপ বাড়বে। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বশেষ বলতে পারি যে বাংলাদেশের জুলাই 2024 থেকে শুরু হওয়া সহিংসতা এখন শুধু আভ্যন্তরীণ বিষয়, এটি কিন্তু মানবতার প্রশ্নে আন্তর্জাতিক আদালতের নজরে রয়েছে। আইসিসি যদি তদন্ত শুরু করে তাহলে এটি হবে সেই বার্তা রাজনৈতিক প্রতিহিংসার নামে মানবতার লঙ্ঘন করলে কেউ দায়মুক্ত নয়। বাংলাদেশের ইতিহাসে এই অভিযোগ এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে যেখানে আইন, ন্যায় বিচার লড়াই অতিক্রম করবে রাজনীতি, সীমানা এবং দলীয় পরিচয়কে। এটা ছিল বাংলাদেশ এবং আন্তর্জাতিক ন্যায় বিচারকে ঘিরে এক গভীর বিশ্লেষণ। যদি তুমি মনে করো এবং দর্শক আপনারা মনে করেন এটা সত্য এবং মানবতার এই অনুসন্ধানে যারা জরুরি তাহলে ভিডিওটি লাইক দাও এবং কমেন্ট করবেন। যদি নতুন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে আমি আতাহার হালদার আপনাদের সাথে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে। আজকের জন্য একটি পর্যন্ত।